তার জন্য সকাল থেকে চেষ্টা করেছে তাকে উপেক্ষা করে সমবেত হয়েছেন আপনাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ, আমার সমবয়সী অনুজ, মা ভাই বোন নির্বিশেষে সবাইকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ সময় নিয়ে আমি কথা বলবো না। আমার আগে চারজন বক্তার বক্তব্য আপনারা শুনেছেন। স্বভাবতই সবার কথা যেহেতু আমার শুনবার সুযোগ হয়নি, হয়তো আমার কথার মধ্যে চর্বিতচরণ হতে পারে, তার জন্য আমি আগাম মার্জনা চেয়ে নিচ্ছি। সংক্ষেপে দু চারটি প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি নিবেদন করতে চাইছি। আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি 10 বছর যাবৎ দেশ শাসন করছে, তৃতীয়বারের জন্য, অর্থাৎ আরো 5 বছরের জন্য। এরা আবার সরকার তৈরি করবার জন্য মানুষের কাছে ভোট চাইছে। সরকারের থেকে যারা ভোট চায় তাদের প্রথম প্রধান মৌলিক নৈতিক দায়িত্ব হচ্ছে এর আগের বার যে প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট পেয়ে সরকারে এসছেন, সেই প্রতিশ্রুতি কতটা তারা রূপায়ণ করলেন। যদি সবটা রূপায়ণ করতে না পারেন, কেন পারলেন না, সমস্যাটা কোথায় ছিল, সেটা সবিস্তারে ব্যাখ্যা করবেন। তার থেকে উত্তরণের জন্যে আবার যদি নির্বাচিত হন, কি পথ পন্থা প্রকরণ আপনারা অনুসরণ করবেন সেটা উপস্থিত করবেন। এটা না বলে নূতন করে আরেকটা সরকার তৈরি করার আগে আবার কিছু প্রতিশ্রুতির ডালি নিয়ে উপস্থিত হলেই নির্বাচক মণ্ডলী চোখ কান বন্ধ করে আপনাদের সেই প্রতিশ্রুতির কোলে ঢলে পড়বেন, এটা মনে করার কিন্তু কারণ নেই। তো আমরা জিজ্ঞেস করতে চাইছি, 2014 থেকে 2018, 2019 থেকে 2023-24, 2014-তে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, 2019-এর লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী 2-3বার ত্রিপুরা এসেছিলেন, দেশের বিভিন্ন রাজ্যে ঘুরেছেন। শুনেছেন আপনারা কেউ 14 নির্বাচনে যে মৌলিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি উপস্থিত করে আমাদের দেশের মানুষদের বড় অংশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, তার কতটা কার্যকরী করেছেন? একটাও কার্যকরী করেননি। বিশেষ করে যুবকদেরকে বিভ্রান্ত করবার জন্য প্রতি বছর 2 কোটি করে নতুন চাকরি দেবেন, তো খুব ভালো প্রস্তাব। আমাদের যুব বন্ধুরা উদ্বেলিত হয়েছিলেন। তাহলে 10 বছর হলো, 2 কোটি করে যদি প্রতি বছর চাকরি হয়, তাহলে তো 20 কোটি চাকরি হওয়ার কথা। কয় কোটি ছেলে মেয়ের কাজ হয়েছে? চাকরি কোথায়? সারা দেশে নিয়মিত চাকরি বন্ধ হয়ে গেছে। সাধারণ চাকরির কথা ছেড়ে দিন, সেনাবাহিনীতে নিয়োগ, যারা দেশ রক্ষা করছে, বিদেশি শক্তির আক্রমণ থেকে নিজের বুকের রক্ত জল করে তাদেরকে মোকাবেলা করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেই সেনাবাহিনীতে এখন নূতন পদ্ধতিতে লোক নিয়োগ করার নাম করে 2 থেকে 2.5 বছর পর তাদেরকে ছাঁটাই করে দিচ্ছে। আপনারা যারা খবর রাখেন তারা এগুলো শুনছেন। এই যে কংগ্রেসের ইশতেহারের কথা বলছিলেন আমাদের বন্ধু, সেই ইশতেহারের মধ্যে যে সেনাবাহিনীতে নিয়োগ করার নাম করে যে প্রহসন বিজেপি সরকার চালাচ্ছে, বলছে নূতন যদি সরকার 24-এর নির্বাচনের মধ্য দিয়ে দিল্লিতে তৈরি হয়, তাহলে এই যে ভাওতাবাজি এটাকে বাতিল করে দেওয়া হবে। প্রথম থেকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী,
এই সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে যে প্রতারণা প্রবঞ্চনার আশ্রয় তারা নিয়েছিলেন, আমরা তার বিরোধিতা করছিলাম। কোথায় চাকরি? যারা খবর রাখেন তারা জানেন এই 10 বছরে বিজেপি শাসনে, গত 50 বছরে আমাদের দেশে বেকারের হার বৃদ্ধির যে সংখ্যা, এটা ছাপিয়ে চলে গেছে, সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছে। নিয়মিত নিয়োগ বন্ধ, চুক্তির ভিত্তিতে লোক নিচ্ছে 1 বছর 9 মাস 12 মাস 13 মাস 14 মাস, তারপর ছাঁটাই করে দিচ্ছে। এটা যেন চায়ের দোকানে চা খাওয়ার মতো, চা খেলেন, শেষ হলো, পয়সা দিলেন, কাপ ফেলে চলে গেলেন। এটা কি কথা? এই দেশকে তৈরি করবে কে? যুবশক্তি তৈরি করবে। পৃথিবীর মধ্যে এখনো ভারতবর্ষের মোট জনসংখ্যা তার অর্ধেকের বেশি 18 থেকে 30-32 বছরের ছেলেরা মেয়েরা, তাদের সংখ্যা 55 থেকে 60-এর মতো। এদেরকে কাজে লাগাবার কোনো ব্যবস্থা নাই। 10 বছর যাবৎ শাসন করছেন। 19-এর লোকসভা নির্বাচনে, 14-এর নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কৈফিয়ত দেননি। সে কারণে ভারতবর্ষের মানুষ 19-এ তারা কি প্রতিশ্রুতি দিয়েছেন তার দিকে তারা নজরই দেবার চেষ্টা করেননি। যে সমস্ত কথা শুনে লাভটা কি? এবারকার এই যে 24-এর লোকসভা নির্বাচন, প্রধানমন্ত্রী কি বলছেন? 2047 সালে স্বাধীনতা লাভের 100 বছরের ব্যবধানে ভারতবর্ষের চেহারাটা কিরকম হবে সেটা এবারকার নির্বাচনে জিততে পারলে পর জুন জুলাইতে কেন্দ্রে যে পূর্ণাঙ্গ বাজেট হবে সেই বাজেটের মধ্যে নাকি তিনি তার সমস্ত ছবি এঁকে দেবেন। তাহলে মাঝখানের 23 বছর আপনি পেটে গামছা বেঁধে বসে থাকুন, পিঠ দেয়ালে, অনাহার অর্ধাহার অনাহার মৃত্যু, সন্তান বিক্রি এবং অনাহারের হাত থেকে বাঁচবার জন্যে গোটা পরিবার বিষ খেয়ে আত্মহত্যা করছে, ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করছে, খবর নাই। লক্ষ লক্ষ কৃষক পুরুষ মহিলা নির্বিশেষে তারা আত্মহত্যা করছেন, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, তার কোনো খবর নাই। কাজে এদিক থেকে কথাটা বলবার চেষ্টা করছি, বিশেষ করে যুবশক্তি যাদেরকে সবচাইতে বেশি বিভ্রান্ত করবার চেষ্টা করছে তাদেরকে এই বিষয় সবচাইতে গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে হবে এবং সেভাবেই যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করে এদেরকে এবারকার নির্বাচনে পরাস্ত করার জন্যে দৃঢ়পণ হয়ে তাদেরকে ঘর থেকে সাহসে ভর করে বেরিয়ে আসতে হবে। জিনিসপত্রের দরদাম এই 10 বছরে কেউ বলতে পারেন কোন জিনিসের দাম কমেছে? প্রত্যেকটা জিনিসের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। মুদ্রাস্ফীতি হচ্ছে, টাকার দাম কমছে, মানুষের আয় নাই, উপার্জন নাই, হাতে পয়সা নাই, বাজারে কিনতে যেতে পারছেন না, তার চাহিদা আছে, কেনবার ক্ষমতা নাই, ক্রয় ক্ষমতা নিচের দিকে চলে গেছে। স্বাভাবিক কারণে এই চাহিদা যেখানে টান ধরছে, কলে কারখানায় নতুন করে উৎপাদনের প্রশ্ন আসছে না, কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিক ছাঁটাই হচ্ছে। আমি যে কথা আগে বলছিলাম, কর্মরতরা যদি কাজ হারান, নতুন ছেলে মেয়ে আপনি আধপেটা খেয়ে যাদেরকে কলেজ স্কুল পাস করিয়ে বসিয়ে রেখেছেন, চাকরি পাবে, আয় করবে, উপার্জন করবে, আপনাকে দেখবে, তারা কোথায় চাকরি পাবে? নতুন কলকারখানা। এই প্রধানমন্ত্রী 14 লোকসভা নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর কি স্লোগান দিয়েছিলেন? দেশে বিদেশে ঘুরে ঘুরে ভারতবর্ষে আসুন, মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ নতুন কল করুন, কারখানা করুন, মাটির তলার সম্পদ, মাটির উপরের সম্পদ লুট করুন, আমাদের দেশের যে সমাধানকারী মানুষ তাদেরকে লুট করুন এবং আপনারা আমাদের দেশের সম্পদ নিজেরা নিংড়ে নিয়ে যান। এত কিছু বলার পরেও এই 10 বছরে ভারতবর্ষে আধপাটা থাকবেন, অনাহার থাকবেন, অর্ধাহার থাকবেন, না খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। তাহলে কি হলো? এই শিক্ষা ব্যবস্থা আমরা সমর্থন করি না। এই 24-এর লোকসভা নির্বাচনে
এই শিক্ষানীতির পরিবর্তনের আওয়াজ আমরা তুলেছি। এই কংগ্রেস তারা যে তাদের নির্বাচন ইশতেহার গত পরশুদিন প্রকাশ করেছেন, আমি পড়ছিলাম, তাতে এই শিক্ষানীতি বাতিল করবার প্রতিশ্রুতি তারা রেখেছেন। কংগ্রেস আর একলা সরকার করবে না, তাহলে তো কংগ্রেসই একলা নির্বাচন করতো। তাহলে আমাদের এখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থন নিচ্ছে কেন? আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আমরা তো বলছি না আমরা কেন্দ্রিক সরকার তৈরি করব, এরকম শক্তি আমাদের এখনো ভারতবর্ষের তৈরি হয়নি। একটা সময় করব, ওটাই আমাদের লক্ষ্য, নূতন ভারত তৈরি করবার জন্য। কিন্তু আজকের পরিস্থিতিতে এককভাবে না, মিলিতভাবে কংগ্রেস যেমন বলছে, আমরাও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বলছি। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে এই শিক্ষানীতির আমূল পরিবর্তন করতে না পারলে পর আমার আপনার ঘরের ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার হলে পর দেশের ভবিষ্যৎ কি করে উজ্জ্বল হয়? দেশ তো ডুববে। স্বাস্থ্য, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষ, তারা যে আয় উপার্জন করেন তার উপর ভিত্তি করে ওষুধপত্র কিনে তাদের পক্ষে খেয়ে পড়ে বেঁচে থাকা কঠিন। দেখার দায়িত্ব কার? এটাও মানুষের জন্মগত অধিকার। শিক্ষা যেমন একটা অধিকার, সুস্বাস্থ্যের ব্যবস্থা যাতে পেতে পারেন, ভোগ করতে পারেন, এটাও তাদের জন্মগত অধিকার। এই অধিকার বাস্তবায়িত করবে কে? কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার। তাহলে কেন্দ্রের সরকার কি করছে? তারা করছে না তো। এই স্বাস্থ্য পরিষেবাকে বেসরকারি পুঁজির হাতে তুলে দিচ্ছে। ডাক্তার নাই, নার্স নাই, প্যারামেডিক্স নাই, জীবনদায়ী ঔষধ নাই, সরকারি হাসপাতাল রোগীদের ভর্তি করাতে চায় না। এটা কি আমাদের ত্রিপুরার শুধু অভিজ্ঞতা? বিজেপি শাসনে গোটা ভারতবর্ষে ওষুধপত্রের দরদাম আপনারা দেখছেন প্রতি বছর দ্বিগুণ, তিনগুণ, চারগুণ করে বাড়ছে। আপনি এক মাস আগে যে ট্যাবলেট 20 টাকা দিয়ে কিনেছেন, এখন আপনাকে কিনতে গেলে পরে 50 টাকা, আর 2 মাস পরে গেলে 70 টাকা। ভাত খাবে না ওষুধ কিনবে? সাধারণ মানুষ মনে করে ভাত খাওয়ার আগে ওষুধটা কিনতে হবে, ওষুধ যদি খেতে না পারি তাহলে তো বাঁচবো না। কিন্তু পয়সা কোথায়? এই যে সরকার, বিজেপি সরকার, 10 বছরের যে শাসন, একদিকে শিক্ষা আর একদিকে স্বাস্থ্য, দুটোকেই লুটের একটা ক্ষেত্র হিসেবে বড় বড় যারা পুঁজিপতি তাদের সুযোগ করে দিয়েছে। কাজে এই অবস্থা তো পরিবর্তন করতে হবে। এই অবস্থার পরিবর্তন করতে গেলে পর বিজেপি এই যে দুঃশাসন চালাচ্ছে ভারতবর্ষের পক্ষে, তাদেরকে তো তৃতীয়বারের জন্য আসতে দেওয়া যায় না, তাদেরকে পরাস্ত করতে হবে। অনেকের মধ্যে প্রশ্ন, তাদেরকে কি পরাস্ত করা সম্ভব? কে বলেছে সম্ভব না? খুব সম্ভব। কেন সম্ভব না? বিজেপি কি 50 ভাগের বেশি ভোট পেয়ে দিল্লি সরকার করছে? ভারতবর্ষের স্বাধীনতার পর কোন রাজনৈতিক দল যারাই কেন্দ্রের সরকার তৈরি করেছেন, কারাই কেউই 50 ভাগের বেশি ভোট পাননি, তার নিচে ভোট পেয়েছেন। বিজেপিও তাই। তাহলে সরকার আসছেন কি করে? বিজেপি বিরোধী যে ভোট নানা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে অল্প ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে খানিকটা বেশি ভোটে জয় হাসিল করে সংখ্যার জোরে কেন্দ্রের সরকার তৈরি করছে। এই অভিজ্ঞতার ভিত্তিতে বিরোধী যে রাজনৈতিক দলগুলো তারা একটা জায়গায় আসার চেষ্টা করেছেন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার 23তম পার্টি কংগ্রেস, আজ থেকে 2 বছর আগে 2022 সালে কেরালাতে আমরা আয়োজন করেছিলাম, সেখান থেকে আমরা আওয়াজ তুলে দিয়েছিলাম। দুঃশাসন চলছে, মানুষকে ধর্মের নামে, বর্ণের নামে, সম্প্রদায়ের নামে বিভক্ত করছে। মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলো সমাধানের পরিবর্তে একচেটিয়া পুঁজি, যোদ্ধার, জমিদার, এদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। এদেরকে যদি ক্ষমতার থেকে হটানো না যায়, ভারতবর্ষকে রক্ষা করা যাবে না। তাহলে কি করতে হবে? বিজেপি বিরোধী যে ভোট, এটার বেশিরভাগকে একটা জায়গায় আনার চেষ্টা করতে হবে। এটা করতে গেলে পর যারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন এবং মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলোতে মানুষ যে ভুগছেন, এগুলো থেকে মানুষকে বের করে আনবার জন্য যারা ভাবেন, চিন্তা করেন, এই দলগুলোকে একটা জায়গায় আসতে হবে। সময় লেগেছে। আজ থেকে 8 মাস 9 মাস আগে দেখা গেল এই উদ্যোগ একটা চেহারা নিতে শুরু করেছে। এখন কি দেখা যাচ্ছে?
26 থেকে 27টা রাজনৈতিক দল ও বিজেপি তারা একটা জায়গায় এসছেন। এদেরকে ভেতর থেকে বাইরে থেকে ভাঙবার জন্য নানা কৌশলে এই বিজেপি আরএসএস এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নেতৃত্বে একের পর এক ষড়যন্ত্র করে চলছেন। ভীতি থেকে, শঙ্কা থেকে, বুঝতে পারছেন গত 10 বছর যাবৎ মানুষের জন্য কিছু করেননি, দেশের সামগ্রিক উন্নতির জন্য কিছু করেননি। টাটা, বিরলে, ডালমিয়া, সিঙ্গানিয়া, মফতলাল জৈন, রিলায়েন্স, আম্বানি, আদানি তাদের স্বার্থ রক্ষা করার জন্য দিবারাত্র পরিশ্রম করেছেন। মার্কিন সাম্রাজ্যবাদের দাবিদারি করছেন, তাদের জুনিয়র পার্টনার, তাদের কথাই চলছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ জীবনের অভিজ্ঞতায় সঞ্জীবিত হয়ে এই উপলব্ধিতে উপনীত হয়েছেন যারা এবার একটা জায়গায় আসতে না পারলে এই দেশকে রক্ষা করা যাবে না। অভিজ্ঞতা আছে মানুষের। 75-এর যে অনিবস্থা থেকে ভারতবর্ষকে বের করে আনবার জন্য 77-এর যে লোকসভা নির্বাচন, যাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছিল সেই সময়ে, বড় অংশের নেতৃত্ব সংগঠক জেলের ভেতরে ছিলেন। আকস্মিকভাবে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হলো, জেল থেকে স্লোগান দিয়ে তারা বেরিয়েছেন, দেশকে রক্ষা করতে হবে। দুটো স্লোগান, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক যে স্বাধীনতা, নাগরিক যে অধিকার তাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, অন্য কিছু আমরা চাই না। মানুষ বিশ্বাস করতে পারেননি। এই জেল থেকে বেরিয়ে এসে তারা এই স্লোগান দিচ্ছে, হবে নাকি, পারা যাবে নাকি? গোটা ভারতবর্ষেই জেলখানা। আমার তো এখনো মনে আছে, পুলিশ ধরতে পারেনি, 19 মাস পালিয়ে বেরিয়েছি। কেন পালিয়েছে? জেলখানায় যাওয়ার জন্য পালানো না, পার্টিটাকে রক্ষা করতে হবে। মানুষের সমস্যা থেকে মানুষকে বের করে আনবার জন্য এর মধ্যে সাহস দিতে হবে। ছাত্রদের, যুবকদের, মায়েদের, বোনেদের, শ্রমিকদের, কৃষকদের এই লুকিয়ে লুকিয়ে এই কাজ কিন্তু সেদিন আমাদের করতে হয়েছে। যাই হোক, সেই মানুষ 77-এর লোকসভা নির্বাচনে নতুন সরকার তৈরি করলেন। মোরারজি ভাই, পরবর্তী সময়ে ভিপি সিং, এইচডি দেবেগৌড়া, আইকে গুজরাল, ডক্টর মনমোহন সিং, কাদেরকে বারবার পরাস্ত করে কেন্দ্রে এই সরকারগুলি তৈরি করেছিল বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ। এদেরকে বারবার পরাস্ত করে এদেরকে কিন্তু সরকার পরিচালনার সুযোগ করে দিয়েছিল। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাই 24-এর লোকসভা নির্বাচনের আগে 26-27 পার্টিকে একটা জায়গায় এনেছে। আমি আজকে পত্রিকা পড়ছিলাম, তাতে দেখছি বিহারে গতকাল নতুন আরেকটা দল যুক্ত হয়েছে। এই বিজেপি বিরোধী সেখানকার যে ঐক্য জোট আরজেডির নেতৃত্বে সংগঠিত হয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে নতুন দল। বিজেপির সঙ্গ ছেড়ে তাদের সঙ্গে যুক্ত হয়ে বলছে, না, বিহারে আর যাই হোক, এই 40 আসনের একটা আসনও যাতে বিজেপি জিততে না পারে, তার জন্য আমাদের শক্তি যাই হোক আমরা আপনাদের সঙ্গে থাকবো। নতুন নতুন আসবে তো, মানুষ তো উপলব্ধি করতে পারছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আত্মবিশ্বাসে বলিয়ান হতে হবে। মানুষ ঐক্যবদ্ধ হলে পর মানুষের পক্ষে অসাধ্যকে সাধন করা সম্ভব। ত্রিপুরার গত বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা কি? আমি তো এই মাঠেই আপনাদের সামনে বক্তৃতা করে গেছি। আমাদের প্রার্থীর চেহারা আমি চিনতাম না, নাম আমি জানতাম। আজকে যিনি সভায় সভাপতিত্ব করছিলেন তিনিও এখনো বক্তৃতা করেছেন। অনেকদিন পর তার সাথে এই মঞ্চে এসে আমার যোগাযোগ হয়। সেই সময় এই মাঠে দাঁড়িয়েই তো আমরা আবেদন করেছিলাম, এগিয়ে যান। এত কিছু বলার পরেও এই 10 বছরে ভারতবর্ষে পৃথিবীর অন্য কোন রাষ্ট্র থেকে কারা এসে কয়টা কল কারখানা এই ভারতবর্ষে তারা স্থাপন করেছেন কেউ দেখাতে পারবেন? বরং কলকারখানা একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে পরিস্থিতি চলছে, সাধারণ মানুষ একটা বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে। কালোবাজারি, বেআইনি মজুতদারি, অল্প কিছু লোক বাজারটাকে নিয়ন্ত্রণ করছেন, তাদের বিরুদ্ধে কি কেন্দ্রের সরকার কি বিজেপি শাসিত রাজ্যের সরকার তারা কোনো ভূমিকা গ্রহণ করছে না। তাহলে এর থেকে তো আপনি বেরোতে চান,
বেরোতে গেলে পর এরা সরকারে থাকবে, আবার তাদেরকে সরকার আসার সুযোগ দেবেন, তাহলে তো এই সমস্যা থেকে আমি আপনি বেরোতে পারবো না।